এ একেবারে যেন বাঘের ঘরে ঘুঘের বাসা, ঘেঁটে দিদিমণির স্বাদের দুধের গায়ের অঙ্ক। যে অঙ্ক কষে এতদিন একটার পর একটা নির্বাচনে বাজিমাত করেছেন না, সেটা একদম ছত্রখান হয়ে গেছে। দেখুন, এর আগে যে অঙ্কগুলো কষতেন সেই অঙ্ক 2026 এবার দিদিমণিকে নতুন করে কষতে হচ্ছে, এবং সেই অঙ্ক কষতে গিয়ে কোনো উত্তর মিলছে না। তার ফলে দিদিমণির একের পর এক দাপুটে সংখ্যালঘু নেতা হারের আতঙ্কে থর থর করে কাঁপতে শুরু করেছেন। এমনকি সেই কাঁপুনি সরাসরি দিদিমণির কাছে অবধি সঞ্চারিত হয়ে গেছে। কেন? তার কারণ আমরা 2021 বলুন, 2024 বলুন, দেখেছি এই রাজ্যে 31 to 32% মুসলিম ভোট রয়েছে, এবং তারা এক কাট্টাভাবে দিদিমণির বাক্সে ভোটটা দিয়েছেন। কেননা তাদেরকে ভয় দেখানো হয়েছে, তাদেরকে আতঙ্কিত করা হয়েছে যে এই রাজ্যে যদি বিজেপি চলে আসে তাহলে তাদেরকে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যেতে হবে। কিন্তু এসআইআর প্রক্রিয়া যে চলছে তাতে যে ইঙ্গিত উঠে আসছে, এখন অবধি যে ডেটা প্যাটার্ন দেখা যাচ্ছে, তাতে করে নিশ্চিত হয়ে গেছে সেই 31-32% ভোট ব্যাংক কমে 20-22% চলে আসবে ম্যাক্স টু ম্যাক্স। আরও কমে গেলে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু মুশকিল হচ্ছে এই যে 20-22% ভোট থাকছে না, এটাও এক কাট্টাভাবে দিদিমণির বাক্সে থাকবে না। 4 থেকে 5টা ভাগে এই ভোটটা ভাগ হয়ে যেতে পারে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, এটা আর কোনো কথার কথা নয়, একদম চোখের সামনে প্রমাণ হিসেবে উঠে আসছে একের পর এক জায়গাতে। কোথায় কোথায় প্রমাণ হিসেবে উঠে আসছে? প্রথমেই আজকে আপনাদের নিয়ে যাব একটা মাদ্রাসা ভোটের যে যে পরিচালন সমিতি রয়েছে তার নির্বাচনী ফলাফল সামনে এসছে সেটার। এবার আপনারা বলবেন এরকম ছোটোখাটো নির্বাচন দিয়ে তো কোনো কিছু বিশ্লেষণ হয় না। হ্যাঁ হয়, পশ্চিমবঙ্গ বলি এটা হয়। কেন বলুন তো? কেননা আমরা দেখেছি যে এখানে বিধানসভা ভোট হোক বা লোকসভা ভোট হোক, যেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়, যেখানে জাতীয় নির্বাচন কমিশন থাকে, সেখানেও উন্নয়ন বাহিনী দিয়ে কিভাবে ভোটটা লুট করার চেষ্টা করা হয়। আর তার নিচের যে ভোটগুলো, অর্থাৎ মিউনিসিপ্যালিটি হোক, পঞ্চায়েত ভোট হোক, সেখানে ভোট হতে দেওয়া হয় না। তাহলে এই সমবায় সমিতি, এই পরিচালন সমিতি, এখানে কি অংশটা হয় সেটা নতুন করে বলে দেওয়ার কিছু নয়। কিন্তু দেখা যাচ্ছে সেখানে, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, যেখানে এতদিন ঘাসফুল ছাড়া কিচ্ছু দেখা যায়নি, সেখানে তাদের হাতে শূন্য, এবং শূন্য ঝুলি নিয়ে বাড়ি আসতে হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা, সেখানকার স্বরূপনগর ব্লকের বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসা, সেখানে বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ তারা মিলিতভাবে প্রার্থী দিয়েছিল, এবং 6টি আসনের 6টিতেই এরা জয়ী হয়। তৃণমূল কংগ্রেস 6টি আসনের প্রার্থী দিয়ে গোল্লা, এত বড় বিগ জিরো নিয়ে বাড়ি গেছে। তাহলে বুঝতে পারছেন যে এরকম নিচুতলার ভোট, যেখানে ভোট হতে দেওয়া হয় না, যেখানে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে পুরোটাকে লুট করে নেওয়া হয়, সেইখানে যদি এই ফল হয়, আগামী দিনে বিধানসভা নির্বাচনে ঠিক কী অবস্থা হচ্ছে, সংখ্যালঘু মানুষরা ঠিক কোন জায়গাটা বুঝতে পারছেন। এবং এটা শুধু একটা জায়গা নয়, একটার পর একটা প্রমাণ আমি আপনাদের সামনে পরপর নিয়ে আসব। দেখুন, এই ফলাফল আসাতে শাসক দল যে কতখানি আতঙ্কিত হয়ে গেছে, শুধুমাত্র এই ফলাফল নয়, আরও কিছু কারণ আছে। যেখানে তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 মন্ত্রিসভায় ফিরহাদ হাকিম, তিনি বলছেন আমায় হারাতে পারবেন এমন কোনো বিজেপি নেতা জন্মায়নি, ভোটের ফল নিয়ে থোড়াই খেয়ার ফিরহাদ। কেন আজকে ফিরহাদ হাকিমকে বলতে হচ্ছে যে আমাকে হারাতে পারে, অর্থাৎ হারার কথা তার মাথার মধ্যে ঢুকে গেছে। এবার আর টালির চালায় ঢিল মেরে জেতা যাবে না, সেটা বুঝে যাচ্ছেন। কেন? এক তো এই সংখ্যালঘু মানুষরা মুখ ফিরিয়ে নিচ্ছে, তার উপর যে এসআইআর ডেটা এই পোর্টে এসছে, সেখানে দেখা যাচ্ছে 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেখানে এই কলকাতা পোর্ট, এই ফিরহাদ হাকিমের কেন্দ্রে 43,000 ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এখনও অবধি যে প্রাইমারি ডেটা দেখাচ্ছে, সেখানে 64,000-এর কাছাকাছি এসআইআরের ডেটা ডিলিট হয়ে গেছে। অর্থাৎ যে মার্জিনটা তৃণমূল কংগ্রেস ছিল তার থেকে বেশি ভোট কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার আপনারা বলবেন 70-80% পোলিং হয় সেখানে, ওখান থেকেও তো বেশ কিছু ডেটা চলে গেছে, তো এটা আলটিমেটলি কোনো ক্ষতি হবে না। কিন্তু মাথায় রাখুন, সেকেন্ড রাউন্ড যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেখানে হিয়ারিং হবে, যেখানে অনেক ভোটকে নিয়ে কন্ট্রোভার্সি আছে, তাদেরকে ভেরিফাই করা হবে, এবং সেখান থেকে আরও নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেটা যদি হয়, ফিরহাদ হাকিম বুঝতে পারছেন কলকাতা পোর্ট সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখান থেকেও তিনি হয়তো জিততে পারবেন না। আর সেই জন্য এখন থেকে দলীয় কর্মী সমর্থকদের তিনি চাঙ্গা করার জন্য বলছেন যে আমাকে হারাতে পারবে এরকম কেউ এখনো বিজেপির জন্মায়নি, তোমরা ভয় পেও না, আমি জিতছি, আবার তোমরা আমার সঙ্গে থাকো। কেন এই বার্তাটা দেওয়ার দরকার হচ্ছে? তার কারণ তার সাঙ্গ পাঙ্গ উপাঙ্গরা খুব ভালো করে বুঝে যাচ্ছে যে ফিরহাদ হাকিম এবার হারতে পারে। আর ফিরহাদ হাকিম যদি হেরে যায়, যারা ওই ভোট ম্যানেজমেন্টটা করে, তাদের অবস্থাটা কি হবে 26-এর পর, তারা আতঙ্কিত হচ্ছে, তারা সাথ ছাড়তে চাইছে। আর সেই জন্য কি ফিরহাদ হাকিমকে এগিয়ে এসে এই মন্তব্য করতে হচ্ছে?
তবে আতঙ্কটা শুধু ফিরহাদ হাকিমের মধ্যে নয়, আতঙ্ক খোদ তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঢুকে গেছে। ভাতা বাড়বে কি? সোমবার নবান্নে ইমামদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, প্রশ্ন ওয়াকফ নিয়েও। এখানে এতদিন বাদে ইমাম মুয়াজ্জেমদের নিয়ে আলাদা করে নবান্নে বৈঠকে বসতে হচ্ছে এবং সেখানে একাধিক একাধিক গরমা গরম টপিকের সামনে পড়তে হবে। সামাল দিতে পারবেন? তার উপর আর বিশ্বাস রাখতে পারছেন না, তার উপর আর আস্থা রাখতে পারছেন না। সব থেকে বড় কথা, তাদেরকে যে ইউজ করা হচ্ছে, এই জায়গাটা কিন্তু ইমাম মুয়াজ্জেমদের মধ্যে ঢুকে যাচ্ছে। কেন? এই সরকার ক্ষমতায় আসার পর, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর 2011 সালে এলেন। তারপর 2012 সাল থেকে ইমাম মুয়াজ্জেম ভাতা তিনি চালু করলেন। ইমামদের দেওয়া হলো 2,500 টাকা করে এবং 1,000 টাকা করে মুয়াজ্জেমদের। তারপর একদম এক কাট্টাভাবে এই মুসলিম সমাজের ভোট তারা পেয়ে যাচ্ছেন, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু এই ভোটটা যে উল্টো দিকে টার্ন নিতে শুরু করেছে, এটা অনুভব করলেন 2024 লোকসভা নির্বাচনের আগে। ফলে 2023 আবার এদের সঙ্গে বৈঠক করলেন এবং 500 টাকা করে তিনি ভাতা বাড়িয়ে দিলেন ইমাম মুয়াজ্জেমদের। ইমামদের ভাতা হলো 3,000 টাকা এবং 1,500 টাকা হলো মুয়াজ্জেমদের। আর এই জায়গাতেই ক্ষোভের জায়গা, যে ভাই এই এত কম টাকায় তো আজকাল আর কিছুই হয় না। যেখানে আমরা চারিদিকে এরকম কোটি কোটি টাকার পাহাড় দেখছি, সেখানে এই 3,000 আর 1,500 দেবো আর আমাদের সব ভোট তোমাদের ট্রান্সফার করব, তা তো হয় না। এই ভাতা বাড়ানো নিয়ে কি ভাবছেন আপনি? পরিষ্কার করে বলুন। আমাদের একটা সম্মানজনক জায়গা চাই, এই 3,000 এই 1,500 হবে না। এবং একটা মহল থেকে, একটা সূত্র থেকে খবর আসছে যে ইমাম মুয়াজ্জেমরা যেটা দাবি করতে চলেছেন যে ইমামদের জন্য মিনিমাম 15,000 টাকা এবং মুয়াজ্জেমদের জন্য মিনিমাম 8,000 টাকা এই ভাতার দাবি তারা রাখবেন। পারবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে মেনটেন করতে? যদি না পারেন, এবার কিন্তু সংখ্যালঘু ভোট উল্টো দিকে ডিগবাজি দেবে এবং এই ইমাম মুয়াজ্জেমরাই সেটা বলবেন, কেননা তারা মনে করছেন তারা ইউজ টু হয়ে গেছেন। কেননা এই যে ওয়াকফ, এই ওয়াকফ নিয়ে প্রথমে কি বলা হয়েছিল যে ওয়াকফ চালু করতে দেব না এবং সরকার কার্যত ঘুমিয়েছিল। তারপর হঠাৎ করে নভেম্বরের লাস্ট উইকে এসে বলল না, কেন্দ্র যা নির্দেশিকা সেটা মানতে হবে, 5 ডিসেম্বরের মধ্যে সমস্ত ওয়াকফ সম্পত্তি তোমরা রেজিস্টার করো। এবং এটা নিয়ে রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টে গেল, সেখানেও থাপ্পড় খেতে হলো। অর্থাৎ যে কথাগুলো বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি হতে দেবো না, আমার প্রাণ থাকতে হবে না, আমার বুকের উপর দিয়ে রোলার চালিয়ে দাও তাও করতে দেবো না, সেগুলো সব ইমপ্লিমেন্ট হচ্ছে। 370 ধারা কেন্দ্র তুলে দিল, সেটা আটকাতে পারেননি। সিএ ইমপ্লিমেন্ট করবো বললো কেন্দ্র সরকার, আটকাতে পারেননি। বলেছিলেন ওয়াকফ করতে দেবো না, আটকাতে পারেননি। বলেছিলেন এসআইআর করতে দেবো না, আটকাতে পারেননি। বলেছিলেন একটা নামও বাদ দিতে দেবো না, আটকাতে পারেননি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের কাছে মসিহা, ট্রাস্ট ফ্যাক্টর, সেটা ভেঙে চুরে ধ্বস্ত হয়ে যাচ্ছে এবং সেটা খুব ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারছেন। আর যে কারণে এতদিন বাদে ঘুম ভেঙেছে, আবার ইমাম মুয়াজ্জেমদের সঙ্গে তিনি বৈঠকে বসছেন। কিন্তু সেটা কি খুব সুখকর বৈঠক হবে? সেটা থেকে কি কোনো স্মুথ রেজলিউশন আসবে? কোটি টাকার প্রশ্ন, আমাদের নজর থাকছে। তবে তবে আতঙ্কটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তার একের পর এক তাবর সংখ্যালঘু নেতা, তাদেরও ঘুম ছুটে গেছে। মালদাতে ভূত ছাড়াতে ইমাম মুয়াজ্জেমদের নিয়ে আলোচনা তৃণমূলের। বাংলায় এ ছবি শেষ কবে দেখা গিয়েছে প্রশ্ন তুলছে সংবাদ মাধ্যম। এবং কে বৈঠক করছেন? দাপুটে তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি, মালদায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, যিনি কথায় কথায় হুঙ্কার ছাড়েন, হিন্দুদের বিরুদ্ধে কথা বলেন, শুভেন্দু অধিকারীকে পিষে দেবেন বলেন। সেই আব্দুর রহিম বক্সি নিজের বিধানসভা মালতীপুরে হেরে ভূত হয়ে যেতে পারেন, আর সেই জন্য ইমাম মুয়াজ্জেমদের নিয়ে বলছেন যে অন্য কাউকে বিশ্বাস করো না, তৃণমূলকে শুধু বিশ্বাস করো, তৃণমূল তোমাদের ভালো করতে পারে। ইমাম মুয়াজ্জেমরা আসছেন, বিরিয়ানির প্যাকেট পাচ্ছেন, শুনছেন, কিন্তু কতখানি বিশ্বাস করছেন? এবং শুধু মালদার মালতীপুর নয়, যা খবর আমাদের কাছে উঠে আসছে, রতুয়া, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, সুজাপুর, মোতাবাড়ি, মানিকচুক, কোথায় নয়, প্রত্যেক জায়গায় যারা তৃণমূল প্রার্থী রয়েছেন, তৃণমূল বিধায়ক রয়েছেন, তাদের মধ্যে কোথাও গিয়ে একটা হারের ভয় দেখা যাচ্ছে। কেন ভয় দেখা যাচ্ছে তার কারণটা একটু পরে ব্যাখ্যা করছি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে এখানে শুধুমাত্র হার নয়, বিজেপির কাছে হার হবে। কেননা এখানে তৃতীয় শক্তি উঠে আসছে, ভোট কাটাকাটি হবে এবং ভোট কাটাকাটিতে বেশিরভাগ আসনেই বিজেপি বাজিমাত করতে পারে। যেগুলো হিন্দু অধ্যুষিত অঞ্চল, সেখানে তো দাঁত ফোটাবার জায়গা নেই, সেখানে বিজেপি এবারে বাজিমাত করছে। তার পাশাপাশি যেগুলো মুসলিম অধ্যুষিত জায়গা, সেখানে যদি 35%ও হিন্দু ভোট থাকে, সেখানেও বিজেপি বাজিমাত করতে পারে। কেননা তৃণমূলকে বড় ঝটকা দিতে দুটো শক্তি ময়দানে নামছে। কারা সেই শক্তি? একদম তো বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ এতদিন তো ছিলই। হুমায়ুন কবির, সেও একটা ডিভিশনের জায়গায় চলে এসেছে, কিন্তু তার বাইরেও
আসাউদ্দিন ওয়াইসির দল তারা তারা কিন্তু এবার ইম্প্যাক্ট ফেলতে শুরু করেছে। মালদার 12টা আসনেই তারা প্রার্থী দেবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ, রাত নামলেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে মিম। আগে কখনো এমনটা দেখেনি মালদহবাসী। পরিষ্কারভাবে মিমের যারা কার্যকর্তা তারা বলছেন যে এই তৃণমূল কংগ্রেস গত 14টা বছরে 15টা বছরে তোমাদের জন্য কি করেছে, তোমাদের জীবনের মান উন্নয়ন হয়েছে। বলেছে বাংলাকে গুজরাট হতে দেবো না, উত্তরপ্রদেশ হতে দেবো না, কিন্তু তোমাদের ঘরের ছেলেদের সেই গুজরাট সেই উত্তরপ্রদেশে গিয়ে পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে। তোমরা ভোট দিচ্ছ তৃণমূলকে, জেতাচ্ছ তৃণমূলকে, তোমাদের বলছে ফেরত এসেও পরিযায়ী শ্রমিক তোমাদের জন্য সব করে দেবো, সেই টাকা পাচ্ছ না। সুতরাং এরা ক্ষমতায় থাকলে তোমাদের কোনো উন্নয়ন নেই। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ কথা যেটা প্রচার করছে এবং মালদার সংখ্যালঘু সমাজ বিশ্বাস করতে শুরু করেছে যে 2026-এ যেদিকে গতি প্রকৃতি এগোচ্ছে তাতে করে তৃণমূল কংগ্রেস হারছে এটা নিশ্চিত হয়ে যাচ্ছে। এখন তোমরা দুহাত ভরে এদেরকে সমর্থন করছো, যদি সত্যিই হেরে যায় সেক্ষেত্রে তোমাদের অবস্থান কি হবে, কে তোমাদের বাঁচাতে আসবে, এই তৃণমূল নেতাদের তখন দেখা যাবে। সুতরাং এখন থেকে তোমাদের নতুন রাজনৈতিক আশ্রয়ের দরকার আছে। এবং এগুলো যে কথার কথা নয়, মানুষ সেখানে বিশ্বাস করতে শুরু করেছে। যেভাবে তারা কমিউনিকেট করছেন, একদম বুথ স্তর থেকে অত্যন্ত শক্তিশালী সংগঠন গড়ে তুলছে আইমিম, এবং তাতে ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। প্রত্যেক দিন খবর আসছে 50 জন, 100 জন, 300 জন, 500 জন তৃণমূল কংগ্রেস ছাড়ছে এবং তারা যোগদান করছে আইমিমে। ফলে এখানে ত্রিমুখী একটা লড়াই হওয়ার প্রচণ্ড সম্ভাবনা দেখা দিচ্ছে এবং সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য বাস হতে চলেছে। এবার আপনারা যদি ভাবেন যে শুধুমাত্র মালদা জেলায় আইমিম কনসেন্ট্রেট করছেন, না, তারা কিন্তু মালদায় সাকসেস পাওয়ার পর এখানে যখন এত রেসপন্স পাচ্ছে তারা ধীরে ধীরে উত্তরবঙ্গে তাদের গ্রিপ বাড়াচ্ছে। রাত বিরেতে গোপন বৈঠক, তৃণমূল বাম ছেড়ে দক্ষিণ দিনাজপুরে কেন ওয়াইসির দলে ভিড়, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট সেই জায়গাতেও কিন্তু কুমারগঞ্জ এইসব জায়গা যে রয়েছে সেখানেও কিন্তু আইমিমের যোগদান বাড়ছে। অর্থাৎ এই যে উত্তরবঙ্গটা ছিল সেটা ক্রমশ আইমিমের দখলে চলে যাচ্ছে এবং সেটা আইমিম খুব ভালো করে রিয়ালাইজ করছে। এবার আপনারা বলবেন যে ভাই সবই তো ঠিক হলো, কিন্তু আইমিম তো 2021-এও প্রার্থী দিয়েছিল, কি করতে পেরেছিল, সব তো তৃণমূলকেই ভোট দিয়েছিল, কিন্তু না, এবার ইকুয়েশন চেঞ্জ হচ্ছে। ফলে আইমিমের আসাউদ্দিন ওয়াইসি তিনি নিজে বাংলায় আসছেন, বাংলায় পড়ে থাকবেন, এখানে সংগঠন তৈরি করবেন এবং ভোটের আগে ক্রমেই বাড়াচ্ছে শক্তি। এবার মুর্শিদাবাদে অধিকার যাত্রা করবে মিম। শুধু মুর্শিদাবাদ নয়, মালদা, মুর্শিদাবাদ, ডিমান্ড আসছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে, এমনকি কুচবিহার থেকেও কিন্তু আইমিমের জন্য ডাক আসছে এবং সেই জায়গা থেকে ক্রমশ উত্তরবঙ্গে কিন্তু নিজেদের গ্রিপটা বাড়াচ্ছে। অর্থাৎ উত্তরবঙ্গের যে সংখ্যালঘু অধ্যাসিত জায়গাগুলো ছিল, যেখানে এতদিন কার্যত তৃণমূল কংগ্রেসের নিশ্ছিদ্র জায়গা হয়ে গিয়েছিল, গত 2021-এর নির্বাচনে 22টার মধ্যে 20টা আসন তারা সেখানে পেয়েছে, মালদাতে 8টা আসন পেয়েছে। অর্থাৎ ক্রমশ শক্ত ঘাঁটি করে ফেলছিল, কিন্তু এবারে পরিস্থিতি পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু আইমিম একটা বড় ফ্যাক্টর হয়ে দেখা দিচ্ছে, ভোট কাটছে এবং সেই আতঙ্ক তৃণমূলের চোখে মুখে ধরা পড়ছে। সেই জন্য ইমাম মুয়াজ্জেম দিয়ে বারবার করে বৈঠক বোঝানোর চেষ্টা করা হচ্ছে এরা হায়দ্রাবাদের দল, এরা বহিরাগত। আরে ভাই, সবাই যদি বহিরাগত হয়, তোমরা কোথায় লোকাল উন্নয়ন করেছো দেখাও একবার। গত 15 বছরের তোমাদের উন্নয়নের খতিয়ান, তোমরা তো কোনো উন্নয়ন দেখাতে পারছো না। এই জায়গাতেই কিন্তু মার খেতে যাচ্ছে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, যারা দলের মধ্যে প্রাক্তনী, যারা দলের মধ্যে সৎ নেতা নেত্রী, তারা কিন্তু আর তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখতে পারছে না। ওদের মতো চোর হতে পারেনি, বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূল ছাড়লেন নেত্রী। মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সহ সভাধিপতি শাহনাজ বেগম তৃণমূল কংগ্রেস ছাড়লেন। দেখুন, বাংলায় 2016-তে তৃণমূল কংগ্রেস খুব দুর্দান্ত ফলাফল করেছিল, কিন্তু মুশকিল যেটা হচ্ছিল মুর্শিদাবাদ, মালদা এইসব জায়গাগুলোতে তখনও কিন্তু স্ট্রং হোল্ড কংগ্রেসের রয়ে গেছে, সেখানে দাঁত ফোটাতে পারছে না তৃণমূল কংগ্রেস। ফলে শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে মুর্শিদাবাদটা মেদিনীপুর মডেল করতে পারো কিনা দেখো। শুভেন্দু অধিকারী তৎকালীন তৃণমূল নেতা, তিনি কি করলেন, তিনি গিয়ে ধীরে ধীরে সেখানে ভাঙতে শুরু করলেন এবং এই শাহনাজ বেগম তিনি হচ্ছেন মূল কাণ্ডারি। তাকে প্রথম তৃণমূল কংগ্রেসে নিয়ে আসা হয়, তার হাত ধরে এই যে মুর্শিদাবাদের জেলা পরিষদ যেটা কংগ্রেসের হাতে ছিল সেটা তৃণমূল কংগ্রেস দখল করে এবং তারপর একটার পর একটা মিউনিসিপ্যালিটি তৃণমূলময় হয়ে ওঠে। আজকে এই শাহনাজ বেগমরা তারা অভিযোগ করছেন যে দলে তাদের পরে যারা এসেছেন তারাই আজকে মাতব্বরি করছে। তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু সব থেকে বড় কথা, তারা চুরি করছে, সেই চুরি ধরা পড়ছে, সেই চুরির যখন রিপোর্ট করছেন এদেরকে কোণঠাসা করে দেওয়া হচ্ছে। ফলে এই চোর সাম্রাজ্যের সঙ্গে তারা থাকতে পারছেন না।
তারা তৃণমূল কংগ্রেসটা ত্যাগ করছেন। এখন তৃণমূল কংগ্রেস ত্যাগ করা মানে এরা রাজনীতি ত্যাগ করবেন না, কখনোই না। রাজনীতিতে এরা থাকবেন। আর তাহলে অপশন কি? অপশন কিন্তু একাধিক এসে গেছে। আগে যেটা হচ্ছিল যে শুধুমাত্র তৃণমূল ছাড়লে বিজেপিতে তো সংখ্যালঘু মানুষ যেতে পারবে না, বামফ্রন্ট কংগ্রেস এরা কতখানি ঐকান্তিকভাবে তৃণমূলকে সরাতে চায় প্রশ্ন আছে, ফলে লাভের লাভ কিছু হবে না। কিন্তু এখন আইমিমের অপশন এসে যাচ্ছে, এখন আইএসএফ এর অপশন এসে যাচ্ছে, এখন হুমায়ুন কবিরের অপশন এসে গেছে। ফলে এই সৎ নেতা যারা এখনও তৃণমূল কংগ্রেসে আছেন, সংখ্যালঘু নেতা, তারা তৃণমূল কংগ্রেসকে পরিত্যাগ করতে শুরু করেছেন। এবং এরা বেরিয়ে এসে যখন তৃণমূলের চুরির কথা বলছে, যে চুরি হচ্ছে সেই চুরিটাকে ধরিয়ে দিচ্ছে যখন, তখন আমাদের সাজা পেতে হচ্ছে, এরা চোরকেই সাপোর্ট করে, তখন তার ইম্প্যাক্ট সাধারণ মানুষের উপর কি পরিমাণ হবে বুঝতে পারছেন। এবার আপনারা বলবেন যে উত্তরবঙ্গ তো গেল, উত্তরবঙ্গ ছেড়ে দিন, মেন খেলা তো হবে দক্ষিণবঙ্গে, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এই সব জায়গাতে তো বাজিমাত করে দেবে না। অতটাও সহজ এবারে হবে না। দক্ষিণবঙ্গেও ফাটল হবে এবং সেই ফাটল ক্রমশ চওড়া হবে। নওশাদ সিদ্দিকী ভাঙড়ে দেখিয়ে দিয়েছেন যে এখানে তৃণমূলের বাইরে ক্ষমতা গেলে মানুষের কি ভালো হতে পারে, এবং ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে, নওশাদ সিদ্দিকী ক্রমশ বাড়ছে। সেই নওশাদ সিদ্দিকীকে টাইট করার জন্য কাসেম সিদ্দিকীকে তৃণমূল নিয়ে এলো, কিন্তু মুশকিল হচ্ছে এর ফলে সিদ্দিকী ফ্যামিলির মধ্যেই গন্ডগোল লেগে গেছে এবং এবং মুসলিমদের মন ভেঙে গেছে। অন্ধবিশ্বাস করেছি, তৃণমূল সরকারকে বিশ্বাস করে ঠকতে হয়েছে, সেই কথা কে বলছেন? তহা সিদ্দিকী। অর্থাৎ আলটিমেটলি দক্ষিণবঙ্গেও যে সংখ্যালঘু ভোট আছে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের উপর বিশ্বাস রাখতে পারছে না। দক্ষিণবঙ্গে একটা সিপিএমের এখনও ঘাঁটি রয়েছে এবং সিপিএমের একটা বড় অংশ সংখ্যালঘু মানুষ তাদের সিপিএমকে এখনও ভোট দেয় দক্ষিণবঙ্গে। আইএসএফ তারা কিন্তু দ্রুত উত্থান ঘটাচ্ছে। উত্তরবঙ্গটা ভ্যাকুয়াম ছিল, উত্তরবঙ্গে আইমিম এবং হুমায়ুন কবির গিয়ে সেখানে 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে, আর ডিভিডেন্ড ভোট ব্যাংক নেই ওখানে তৃণমূল কংগ্রেসের। এবার বঙ্গে কিন্তু প্রাণপণ চেষ্টা করছে। প্রথমে নওশাদ সিদ্দিকী বোধহয় একটু রাজনৈতিকভাবে ঘেঁটে গিয়েছিলেন, তিনি উত্তরবঙ্গে চেষ্টা করছিলেন, কিন্তু বুঝে গেছেন উত্তরবঙ্গটা অত সহজ জায়গায় হবে না। দক্ষিণবঙ্গে যদি আমরা কনসেন্ট্রেট করি, যদি বামফ্রন্ট কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলি, অনেকগুলো আসন এবারে বার করার জায়গা রয়েছে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত জায়গা থেকে। ফলে সেই সব জায়গাতেই কনসেন্ট্রেট করছেন, আর এর ফলে দিদিমণি পড়ে গেছেন মহা ফাঁপড়ে। এতদিন যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত জায়গা, সেখানে তাকে চোখ ফিলেও তাকাতে হতো না, দু হাত ভরে তাকে ভোট দিত, কিন্তু এবারে সেটা হবে না। 3 থেকে 4 ভাগে সেই ভোটটা ভাগ হচ্ছে, আর সেই ভোটটার সঙ্গে না থাকলেও ওই আসনগুলো বার করতে পারবেন না। আর যেখানে হিন্দু অধ্যুষিত জায়গা, সেখানে তো বিজেপি স্ট্রং হোল্ড নিয়ে বসেই আছে। ফলে সব মিলিয়ে অঙ্ক ঘেটে হারের আতঙ্ক বাড়ছে এবং তার জন্য শেষ মুহূর্তে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে। কিন্তু ওই ছেঁড়া কাতা বারবার বিভিন্ন জায়গায় সেলাই করে তাপ্পি দিয়ে পটি দিয়ে কি চলতে পারে? সংখ্যালঘু মানুষও বুঝতে পারছে যে এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকার আসছে এবং আসাটা দরকার। তাহলে ওই গুজরাটের মতো, ওই উত্তরপ্রদেশের মতো ওখানকার মুসলিমদের মতো উন্নয়ন এখানকার মুসলিমদেরও হতে পারে। হয়তো বিজেপিকে তারা ভোট দেবে না, কিন্তু তৃণমূলকে ভোট দিলে যে ডুবতে হবে এটা তারা বুঝে যাচ্ছে এবং তার ফলে সেটাকে পরিত্যাগ করছে। আর সেই জন্য হারের যন্ত্রণা, হারের আতঙ্ক ক্রমশ বাড়ছে দিদিমণির শিবিরে। কি বলবেন সব মিলিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।